আজ আমি এক্সপ্লেন করব হইচয়ে সদ্য মুক্তি পাওয়া এডিবি অচিন্ত্য আইচের দ্বিতীয় সিজন। যারা প্রথম সিজনটি দেখেননি তারা অবশ্যই প্রথম সিজনটি দেখে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে প্রথম সিজনের লিঙ্ক দেয়া আছে। তো গল্প সম্পর্কে কোনো কিছু না বলেই সরাসরি চলে যাচ্ছি মূল কাহিনীতে। শহরের মৃত অপরাজিতার জন্য রাস্তায় নেমেছে প্রতিবাদী মিছিল। অপরাজিতাকে জাস্টিস দিতেই হবে, রণজয়ের ফাঁসি চাই। অন্যদিকে কোর্টে প্রমাণিত হয়ে গেছে রণজয় দোষী, তাই তাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। কাল বাদে পরশু রণজয়ের ফাঁসি। পাড়ায় রণজয়ের বউ আর তার ছোট্ট মেয়ে নূপুরকে এক ঘরে করে দেয়া হয়েছে। তাদের সাথে কোনো আত্মীয় স্বজন আর সম্পর্ক রাখেনি, তাই লজ্জায় ঘৃণায় অপমানে রণজয়ের স্ত্রী দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিল। দরজার বাইরে থেকে নূপুর বারবার করে মা মা করে ডেকেও দরজা খোলাতে পারল না। অন্যদিকে সেই পাড়াতেই থাকে অ্যাডভোকেট অচিন্ত্য আইচ। নূপুর ওর মাকে দরজা খোলাতে না পেরে সোজা গেল অচিন্ত্য আইচের কাছে। নূপুরের মুখে সবটা শুনে অচিন্ত্য সহ পাড়ার লোকেরা দৌড়ে গেল রণজয়ের বাড়ি। দরজা ভেঙে নূপুরের মাকে বের করে অর্ধদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে জেলে রণবীরের উপর ভীষণ টর্চার করা হচ্ছে। জেলের কয়েদিরা তাকে মারধর করছে, কিন্তু বাইরে বসে থাকা পুলিশ নীরব। নূপুর এখন অচিন্তের বাড়িতেই থাকে। চোখের সামনে তার ছোটবেলাটা ধূলিসাৎ হয়ে গেল। যেদিন সকালে হঠাৎ পুলিশ এসে তার বাবাকে টানতে টানতে জেলে নিয়ে গেল, অথচ রণজয় কি করেছে সেটা নিজেই বুঝতে পারছে না। চিফ ইঞ্জিনিয়ার মীনা চ্যাটার্জি আর সৌরভ চ্যাটার্জির মেয়ে দুটি ড্রাইভার ছিল রণজয়। বহুদিন কাজ করেছে ওই বাড়িতে। খুবই বিশ্বস্ত ছিল এই রণজয়, কিন্তু হঠাৎ কি যে হয়ে গেল। এক লহমায় সবকিছু উলট পালট হয়ে গেল। আজ রণজয়ের ফাঁসি। নূপুর ওর বাবার জন্য একটা চিঠি লিখতে বলল অচিন্ত্যকে। সেই চিঠি লিখতে গিয়ে অচিন্ত্য জানতে পারল দ্যুতির মৃত্যুর দিন রাত 8:30টার সময় রণজয় বাড়ি ফিরে এসেছিল। নূপুরের জন্য বইয়ের মলাট কিনে এনেছিল, আর বাইরে বেরোয়নি রণজয়। তখনই অচিন্ত্যর খটকা লাগলো, কারণ দ্যুতির মৃত্যুর টাইম 9টা থেকে 9:30। কিন্তু নূপুর বলছে রণজয় 8:30টায় বাড়ি ফিরে এসেছিল, আর বাচ্চা ছেলেটা তো মিথ্যে বলে না। অচিন্ত্য বেরিয়ে গেল বাড়িতে, বলে গেল ফিরতে দেরি হবে। ওদিকে নূপুরকে বাড়িতে রাখার জন্য পাড়ার লোকেরা এসেছে অচিন্ত্যর বাড়ি। একটা খুনির মেয়েকে বাড়িতে রাখা যাবে না, সে কোনো রকমে বুঝিয়ে তাদের বাড়ি পাঠালো। এদিকে রণজয়কে এখন গীতা পাঠ শোনানো হচ্ছে। এরপর স্নান করিয়ে পুজো করিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। জল্লাদ চলে এসেছে। ভোর 5:10 তাকে ফাঁসি দেওয়া হবে। সব নিয়ম মেনে রণজয়কে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হলো। গলায় পরানো হলো ফাঁসির দড়ি, পা দুটো বেঁধে দেয়া হলো। এখন শুধু সময়ের অপেক্ষা। ঠিক সেই মুহূর্তে কোর্ট অর্ডার নিয়ে সেখানে হাজির হলো অ্যাডভোকেট অচিন্ত্য আইচ। রণজয়ের ফাঁসি আপাতত স্থগিত রাখা হয়েছে। অচিন্ত্য রণজয়ের কেসটাকে আবার ওপেন করার আর্জি জানিয়েছে কোর্টে। ওইদিকে পাড়ার প্রতিবেশী, কোর্ট চত্বর, সব জায়গাতেই অচিন্ত্যকে কথা শোনানো হচ্ছে রণজয়ের ফাঁসি আটকে দেওয়ার জন্য। কোর্ট চত্বরে প্রচুর পাবলিক জমা হয়েছে, তাই অচিন্ত্য বোরকা পড়ে গেল রণজয়ের সাথে কথা বলতে। অচিন্ত্যকে দেখে রণজয় বলল, আমাকে বাঁচাও অচিন্ত্য, আমি কিচ্ছু করিনি। দ্যুতি আমার দিদির মতো, কেউ আমার কথা শুনছে না। অচিন্ত্য বলল, আমি শুনবো। তুমি সেদিনকার ঘটনাটা সবটা মনে করে আমাকে বলো, কিচ্ছু ভুলো না। রণজয় বলল, সেদিন 7:30টায় পিয়ানো ক্লাস ছেড়ে দিদিকে নিয়ে আমি বাড়ি ফিরছিলাম। মা বাবা তখন বাইরে বেরোচ্ছিল, বলছিলেন ওদের বাড়ি ফিরতে দেরি হবে। রণজয় দ্যুতির ঘরে যায় চাবি রাখতে। পাশের ফ্ল্যাটের মিসেস সেন রণজয় খুব বিশ্বস্ত লোক বলে তাকে নিজের বাড়িতে কাজ করবার কথা বলেছে, কিন্তু রণজয় তা না করে দেয়। দ্যুতির অপোজিট সাইডে থাকতো রাজবীর আগরওয়াল। সে একটা শয়তান লোক, বাচ্চা মেয়েদের উপর কুনজর দেয়। রণজয় দেখেছিল দ্যুতি দরজা খোলার সময় রাজবীর দ্যুতির দিকে খারাপ চোখে চেয়েছিল। তারপর চাবি রেখে রণজয় তাদের পাড়া এসে একটা বইয়ের দোকান থেকে মলাট কিনে তারপর বাড়ি চলে যায়। এরপর রাত 9:30 পর্যন্ত ওরা বই মলাট দিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়। রাত্রে বাড়ি ফিরলে নূপুর বলল ওর মায়ের কথা খুব মনে পড়ছে। অচিন্ত্য বলল কাল ওকে হসপিটালে ওর মায়ের সাথে দেখা করতে নিয়ে যাবে। ঠিক সেই সময় হসপিটাল থেকে খবর এলো নূপুরের মা মারা গেছে। অচিন্ত্য স্তব্ধ হয়ে গেল। এবার নূপুরকে কি বলবে ও? পরের দিন সকালে আমরা দেখতে পাই সেদিনের ঘটনা।
যেদিন সকালে মীনা দেবী দ্যুতিকে ঘুম থেকে তুলতে এসে দেখে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। গলায় কাটার দাগ দেখে মনে হচ্ছে ধারালো কোনো জিনিস দিয়ে কাটা হয়েছে। পাশের ফ্ল্যাট থেকে রাজবীরকে ডেকে আনে মীনা দেবী। দ্যুতির এই অবস্থা দেখে রাজবীর বলে, রণজয় মেরেছে দ্যুতিকে। কাল আমি ওকে পালাতে দেখেছি দ্যুতির ফ্ল্যাট থেকে। ওদিকে সকাল হতেই অচিন্ত নূপুরকে নিয়ে গেল হসপিটালে, কিন্তু তার মায়ের সাথে দেখা করার জন্য নয়, তার মায়ের মৃতদেহ আনতে। শেষকৃত করতে হবে তো। দ্যুতির উকিল নন্দিনী সিনহার কাছে রণজয়ের স্ত্রীর মৃত্যুর খবর গেল। নন্দিনী বলল, এখন যদি রণজয়ের ফাঁসি হয়ে যায় তাহলে তো নূপুর অনাথ হয়ে যাবে, আর কোর্ট এটাকে কনসিডার করবে। ও মরে গিয়ে বরকে বাঁচিয়ে না দিয়ে যায়। নন্দিনী সিনহা রণজয়ের বিরুদ্ধে রেপ, হোস্টেস আর মার্ডার এই 3টে অভিযোগ লাগানোর কথা বলল। পরদিন রণজয়ের কাছে অচিন্ত এলে রণজয় ভাবল ওর স্ত্রীকে একবার শেষ দেখা দেখতে কোর্ট হয়তো পারমিশন দেবে, কিন্তু অচিন্ত এসে বলল ওর পারমিশন দেয়নি। চোখের জল ফেলা ছাড়া আর কি বা করার আছে রণজয়ের। নন্দিনী সিনহা তার অ্যাসিস্ট্যান্ট রাজবীরের ব্যাকগ্রাউন্ডটা একবার চেক করতে বলল, কারণ রাজবীর হলো প্রাইমারি উইকনেস। দ্যুতির মা বাবা বাদে ওই প্রথম 2টি ডেড বডি দেখেছিল। সিকিউরিটি গার্ড হরি সিং আগের বার উইকনেস দিতে এসে প্রচন্ড নার্ভাস হয়ে গিয়েছিল। এবার যেন আর সেরকম না হয়, তাই ওকে ভালো করে বুঝিয়ে দিতে বলল। নন্দিনী আরো বলল, আমি জানি যে আমাদের মার্ডার উইপেন নেই, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট তো আছে, আর ওটাই আমাদের স্ট্রং বেস্ট এভিডেন্স। দ্যুতির পাশের ফ্ল্যাটের মিসেস সেনকে নিয়েই আমার চিন্তা। উনি তো রণজয় বলতে অজ্ঞান। রণজয়ের মতো লোক নাকি হয় না। রণজয় খুন করতেই পারে না। ওদিকে ভীমকে রাজবীরকে ফলো করতে বলে অচিন্ত গেল থানায় দ্যুতির মার্ডার কেসের ফাইলটা নিতে। সেখানে দ্যুতির মার্ডার স্পটের ফটো ছাড়াও আরো অনেক এভিডেন্স রাখা হয়েছে। অচিন্ত অফিসার কান্তি ঘোষকে দ্যুতির গলায় কাটাটা কতটা গভীর জানতে চাইলে অফিসার বলে 4 ইঞ্চি গভীর ছুরি দিয়ে কাটা হয়েছে। ফিটকারি দিয়ে রক্ত বেরিয়ে পুরো খাট ভিজিয়ে দিয়েছে। অচিন্ত বলল, আপনি দেখেছেন ফিটকারি দিয়ে রক্ত বেরোতে? মার্ডার উইপেনটা নেই, আর আপনি বলছেন ছুরি বসিয়ে দিয়েছে। কেসের ডিটেলসটা নিতে এসেছি, আপনার গল্প শুনতে নয়। এবার অচিন্ত গেল মিসেস সেনের বাড়ি। তার মতে মীনা চ্যাটার্জির একটা অ্যাফেয়ার চলছিল বড় বিল্ডার ঋষভের সাথে। মীনাকে প্রায় ওই লোকটার সাথে পেরিয়ে যেতে দেখেছেন তিনি। দ্যুতির মা ওকে সময় দিত না, তাই দ্যুতি ওর দাদার কাছে লন্ডনে চলে যেতে চেয়েছিল। দ্যুতি আর এশা একসাথেই প্ল্যান করেছিল লন্ডনে যাওয়ার। তারা দুজনে বেস্ট ফ্রেন্ড। ওরা একসাথে স্কুলে পড়তো, সেম পিয়ানো ক্লাস, টেনিস ক্লাস, সবকিছু একসাথেই করত। এবার অচিন্ত ভীমকে টেনিস ক্লাসে পাঠালো, যেখানে ঈশা এখনো টেনিস খেলে। ভীম এসে দেখলো রাজবীরও সেখানেই টেনিস খেলে। ভীম লক্ষ্য করলো রাজবীর এশার কাছে এসে দাঁড়ালো, বলল, প্লিজ তুমি কাউকে কিছু বলো না, তুমি যা বলবে আমি তাই করব। আজ কোর্টে কিছু বইপত্র আনতে গিয়ে প্রসিকিউটর নন্দিনী সিনহার একটা হিয়ারিং শুনলো অচিন্ত। বুঝতে পারলো লড়াইটা খুবই কঠিন হবে। নন্দিনী সিনহাকে হারানোটা 4টিখানি ব্যাপার নয়। অচিন্তর ধারণা মার্ডার ওপেনটা ছুরি নয়, কাটটা খুব ডিপ। ওদিকে পাড়ার লোকেরা অচিন্তর বাবাকে হেনস্থা করছে। নূপুরের এই পাড়ায় থাকা চলবে না, নূপুরের ক্ষতি করে দেবার হুমকিও তারা দিল। নূপুরের হাতে একটা পেপার স্প্রে দিয়ে বলল, তোর সাথে কেউ যদি বদমাইশি করে তাদের চোখে এটা স্প্রে করে দিবি। অচিন্ত আবার গেল রণজয়ের সাথে কথা বলতে। জানতে পারলো যে মীনা চ্যাটার্জির বয়ফ্রেন্ডের নাম ঋষভ। ঋষভ একজন প্রমোটার। এছাড়াও দ্যুতি বলেছিল ওদের স্কুলের একজন ম্যাথ টিচার ওর সাথে খুব খারাপ ব্যবহার করত, অকারণে বকাঝকা করত। তারপর দ্যুতি যেত টেনিস ক্লাসে, সেখানে রাজবীর ওর পেছনে পড়েছিল। এরপর ওরা যেত পিয়ানো ক্লাসে, এটাই দ্যুতির সবচেয়ে ভালো লাগতো। পিয়ানো টিচার শাকনিক বোস আবার একদিকে এশার প্রতিবেশী। ভীম পিয়ানো ক্লাসে গিয়ে জানতে পারলো শাকনিক বোস আর এখন আর এখানে থাকে না। শাকনিক বোসের ফোন নাম্বার নিয়ে অচিন্তকে দিল। তখন অচিন্তর মনে পড়ল যে নূপুর একবার বলেছিল দ্যুতির বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে নূপুর কিছু ছবি তুলেছিল। নূপুরকে নিয়ে অচিন্ত গেল ওদের বাড়ি। একটা অ্যালবাম বের করে নূপুর অচিন্তকে দেখালো সেদিনের ফটোগুলো। অচিন্ত খুব মনোযোগ দিয়ে ফটোগুলো দেখলো। তারপর বাড়ি ফেরার পথে কতগুলো ছেলে অচিন্তর উপর হামলা করে, কিন্তু নূপুরের পেপার স্প্রের জন্য ছেলেগুলো পালাতে বাধ্য হয়। বাড়ি ফিরে আসার পর সমন এলো অচিন্তর নামে। নন্দিনী সিনহা অচিন্তকে তার উইকেন্ড লিস্টে অ্যাড করেছে। আজ হিয়ারিং এর প্রথম দিন। মাননীয় বিচারকের কাছে দুই পক্ষই তাদের ওপেনিং স্টেটমেন্ট রাখলো।
তারপর প্রসিকিউশন নন্দিনী সিনহা প্রথমেই অচিন্ত্যকে ডেকে নিল কাঠগড়ায়। জিজ্ঞেস করল, গত 4 সেপ্টেম্বর রণজয় আর তার স্ত্রীর মধ্যে একটা ঝামেলা হয়েছিল, আপনি সেখানেই ছিলেন, কি হয়েছিল বলুন তো? অচিন্ত্য বলল, কদিন ধরেই মৌমিতা নূপুরকে নিয়ে তার বাপের বাড়ি যেতে চাইছিল, কিন্তু রণজয়ের সময় হয়ে উঠছিল না, তাই সেদিন রাত্রের বেলায় রেগে মৌমিতা নূপুরকে নিয়ে বাপের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল। আর রণজয় বলছিল, এত রাতে আমি নূপুরকে নিয়ে যেতে দেব না, কাল সকালে যাবে। মৌমিতা রেগে বলেছিল, হ্যাঁ, তোমার মতো শুধু দুতিকে নিয়ে ঘুরে বেড়ালেই চলবে। রণজয় রেগে গিয়ে বলেছিল, আর একটাও বাজে কথা বললে গলা টিপে দেব। নন্দিনী বিচারককে বলল, এর মানে রণজয় রকচটা ছিল, দুতি যদি ওর সাথে সম্পর্ক রাখত, অস্বীকার করত, তাহলেও হয়তো ও রেগে যেত, সেই রাগের থেকেই এই খুন। এরপর নন্দিনী ডক্টর সাধুকাকে কাঠগড়ায় ডাকলো। এই ডক্টর দুতির পোস্টমর্টম করেছিল। ডক্টর বলল, দুতির বডিতে হাতাহাতির চিহ্ন ছিল, আর সিমেন্স স্পেসিমেন পাওয়া গিয়েছে, আর সেটা রণজয়ের সাথে ম্যাচও করেছিল। অচিন্ত্য ক্রস করার জন্য ডক্টর সাধুকাকে জিজ্ঞেস করলো, আপনি শুনেছি 5 ঘন্টায় দুতির পোস্টমর্টম করে দিয়েছেন, সাধারণত যেটা করতে 2 থেকে 3 দিন সময় লাগে, এত কিসের তাড়া ছিল আপনার? ডক্টর বলল, দুতির জন্য আমি তাড়াতাড়ি বিচার চাইছিলাম, তাই সব কাজ ছেড়ে দিয়ে আমি পোস্টমর্টমটাই করেছিলাম। এবার রাজবীরকে ডাকা হলো কাঠগড়ায়। সে বলল, আই হোল দিয়ে রণজয়কে দুতির ফ্ল্যাট থেকে সেদিন বেরিয়ে যেতে দেখেছিল রাজবীর। রাজবীর বলল, দেখে মনে হচ্ছিল রণজয়ের মেজাজ ঠিক ছিল না, ও খুব জোরে দুতির বাড়ির দরজাটা দিয়েছিল। অচিন্ত্য বলল, রণজয় জোরে দরজা দিয়েছিল দেখে আপনি ভেবে নিলেন ও খুনি, আর কোনো প্রমাণ নেই, কোনো সিসিটিভি নেই, আর রণজয় সেদিন 8:30টায় বাড়ি ফিরে গিয়েছিল, সেটা আমি প্রমাণ করে দেব। এবার অচিন্ত্য ইনভেস্টিগেশন অফিসার ক্রান্তি ঘোষকে কাঠগড়ায় ডাকলো। অফিসার বলল, দুতি মারা যাবার পরদিন সকালে ওদের বাড়িতে অনেকগুলো লোক ছিল, কিন্তু সবাই লিভিং রুমে ছিল, বেডরুমে কেউ ছিল না। অচিন্ত্য বলল, তাই আপনি ধরে নিচ্ছেন দুতির ক্রাইম সিনটা হলো বেডরুম? মার্ডার উইপেন নেই, সিসিটিভির ফুটেজ নেই, অভিযোগ নেই, তাহলে আপনি কিসের ভিত্তিতে রণজয়কে গ্রেপ্তার করলেন? প্রসিকিউশন নন্দিনী বলল, সেদিন রণজয়ের পর ওখানে আর কেউ যায়নি, সেটা রাজবীর আর সিকিউরিটি গার্ড হরি সিং বলেই দিয়েছে, এটা প্রমাণিত, আর কি প্রমাণ চাই আপনার? সেদিন রাত্রে বাড়ি ফিরে অচিন্ত্য হতাশ হয়ে বলল, কেসটার কোনো দিশা পাচ্ছি না, তুই একবার এশার সাথে কথা বল, কারণ ওর বাবা মা এশার সাথে কথা বলার পারমিশন দেয়নি। আর ভীমকে পাঠালো সিকিউরিটি গার্ড হরি সিং এর পেছনে। ভীম দেখলো হরি সিং একটা পাবে বসে ড্রিঙ্ক করছে, তার কাছে সেদিন অচিন্ত্যর উপর হামলা করা সেই ছেলেটা আছে, ছেলেটার নাম কেষ্ট। একটা ফটো তুলে ভীম অচিন্ত্যকে পাঠালো, এই কেষ্টকে ফলো করতে বলল অচিন্ত্য। ভীম কেষ্টর কাছে লিফট নেবার ছলনায় ওর সাথে মিশে গিয়ে জানতে পারলো ও কোথায় যাচ্ছে। এবার অচিন্ত্যকে নিয়ে ভীম গেল সেখানে, জানতে পারলো লোকটি মিস্টার বিধান বিশ্বাসের বাড়ি ঢুকলো। ওদিকে আমরা দেখি মিনিস্টার বিধান বিশ্বাস কেষ্টকে বলল, কোর্টের নেক্সট হিয়ারিং এর আগেই রণজয়কে মেরে ফেলো, আর দেখবি যাতে মনে হয় সুইসাইড। ওদিকে অচিন্ত্যর ফিয়ন্সে গেল এশার সাথে কথা বলতে। প্রথমে এশা বলল ও কিছুই জানে না। অচিন্ত্যর ফিয়ান্সে বলল, আমি জানি রাজবীর তোমাকে ভয় দেখাচ্ছে, তুমি কিছু না বললে আমি রাজবীরকে জিজ্ঞেস করতে বাধ্য হব। অচিন্ত্য সাগ্নিশ বোসকে সমন পাঠালো ইউকনেসের জন্য। সে ভয় পেয়ে কাউকে একটা ফোন করলো। অচিন্ত্য মীনা দেবীর বাড়ির বাইরে অপেক্ষা করছিল মীনা দেবীকে ফলো করার জন্য। বেরোলে অচিন্ত্য তাকে ফলো করে দেখলো যে মীনা দেবী একটা কনস্ট্রাকশন সাইটের ভেতরে ঢুকে গেল। সেখানে রিসব বিল্ডার্স এর বোর্ড টানানো ছিল। ওদিকে রাত্রে জেলে 2জন কয়েদি হঠাৎ রণজয়কে আক্রমণ করে তার হাতের ভেইন কেটে দিল। রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে রইল রণজয়। ভীম কেষ্টকে ফলো করে জানতে পারলো যে রণজয়কে জেলেই মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। অচিন্ত্যকে খবর পাঠায় ভীম। অচিন্ত্য জেলে ফোন করে আর রণজয়কে জেলের হাসপাতালে ভর্তি করা হয়। অচিন্ত্য ভাবলো একবার ক্রাইম সিনে ঢুকতেই হবে। তাই মীনা দেবী বেরিয়ে যাবার পর ভীম ওদের অ্যাপার্টমেন্টের গেটের কাছে শরীর খারাপ হবার ভান করলো। গার্ড হরি সিং ও আরো একজন ভীমকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। সেই ফাঁকে ডেঙ্গুর স্প্রে দেবার উসিলায় দুষ্কৃতীদের ফ্ল্যাটে ঢুকলো। তখন দুতির বাবা ছিল। সে বলল, আমরা তো কাউকে ডাকিনি, কিন্তু কে শোনে কার কথা? অচিন্ত্য হড়বড় করে ঢুকে পটাপট কয়েকটা ছবি তুলে যা দেখার দেখে নিয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে গেল। আজ আবার হেয়ারিং। অচিন্ত্যর উইকনেস গণেশ মাইটিকে ডাকলো। বলল, সেদিন রণজয় 8:30টায় আমার দোকানে মলাট কিনতে গিয়েছিল, কিন্তু নন্দিনী সিনহার জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ল গণেশ। নন্দিনী বলল, এত স্মরণ শক্তি আপনার যে রণজয় কটায় আপনার দোকানে গিয়েছিল আপনার মনে আছে? আপনার ফোনটা দিন তো। গণেশ ফোনটা দিলে নন্দিনী বলল, কাল আপনার শালা ফোন করেছিল, এখন বলুন তো কটার সময় ফোনটা করেছিল? গণেশ থতমত করে বলল, আমি ঠিক মনে করতে পারছি না, সবকিছু ভুলভাল লাগছে।
এবার অচিন্ত ডাকলো মিসেস সেনকে। তিনি বললেন সেদিন রণজয়ের পর আইহোল দিয়ে আরো একজনকে দ্যুতির বাড়ি থেকে পালিয়ে যেতে দেখেছে। সেই লোকটা পাতলা ছিল। নন্দিনী বলল, সেই সময় আপনি চশমা পরেছিলেন? মিসেস সেন বললেন, না। নন্দিনী একটু দূরে গিয়ে দাঁড়িয়ে মিসেস সেনকে চশমা খুলে দেখতে বলল, দেখুন তো আমাকে একটু পাতলা লাগছে কিনা। মিসেস সেন বললেন, হ্যাঁ। অচিন্ত বিচারকের কাছে আরেকটা ডেটের আর্জি জানালো। প্রসিকিউশন বাধা দিলেও বিচারক কি মনে করে আরো একটা ডেট দিলেন। অচিন্ত ভীমকে সেই কনস্ট্রাকশন সাইটে পাঠালো। ওরা মিস্ত্রির ছদ্মবেশে গিয়ে সেখানে 3rd ফ্লোরে একজনকে বসে থাকতে দেখতে পেল। কে তা এখনো আমাদের দেখানো হয়নি। এবার এলো সেই লাস্ট হিয়ারিং। আজ প্রথমে অচিন্ত বিচারককে মীনা চ্যাটার্জিদের ফ্ল্যাটের কয়েকটা ছবি দেখালো। তারপর অফিসার কান্তি ঘোষকে আবার কাঠগড়ায় ডেকে বলল, আপনি ঠিকঠাক ক্রাইম সিনটা সার্চ করেননি। দেখুন, দ্যুতির বেডরুম ছাড়াও সেই ফ্ল্যাটে আরো 3টে ঘর রয়েছে। তাহলে আপনি কি করে জানলেন যে সেদিন অন্য কোনো ঘরে কেউ লুকিয়ে ছিল না? নন্দিনী বলল, দ্যুতির শরীরে সিমেন্স পাওয়া গিয়েছিল। অচিন্ত বলল, কিন্তু সেটা তো জানা গিয়েছিল পোস্টমর্টমের পরে। তার আগে কোনো অভিযোগে রণজয়কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আর পুলিশ কেন পুরো বাড়ি সার্চ করে দেখলো না? আর রণজয়ের সিমেন্স পাওয়া গেছে, তার মানে ধর্ষণ করেছে ধরে নিচ্ছে। কিন্তু খুনটা যে রণজয় করেছে কি করে কনফার্ম হয়ে গেল? অচিন্তর ফিয়েন্সে এসে বলল, এশার সাথে কথা বলে জানতে পেরেছে যে রাজবীর এশাকে ব্ল্যাকমেইল করে সেক্সুয়াল ফেভার চাইছিল। রাজবীর দ্যুতিকেও হ্যারাস করত। রাজবীর জেনে গিয়েছিল দ্যুতির একজনের সাথে অ্যাফেয়ার চলছিল, সেটা দ্যুতি আর এশা দুজনেই লুকোচ্ছে। এরপর এসব কথা কাঠগড়ায় বলল এশা। সে আরো বলল, মীনা আন্টিও এই বিষয়টা জানতো, কিন্তু কাউকে বলতে বারণ করেছিল। রাজবীর দ্যুতির বয়ফ্রেন্ডকে সেদিন রাত্রে বাড়ি থেকে বেরোতে দেখেছিল। দ্যুতির সাগনিশ বোসের সাথে অ্যাফেয়ার চলছে। এবার অচিন্ত সাগনিশ বোসকে কাঠগড়ায় ডাকলো। তখন মিসেস সেন চিৎকার করে বললেন, এই লোকটাকে সেদিন দ্যুতির বাড়ি থেকে তিনি বেরিয়ে যেতে দেখেছিলেন। অচিন্ত সাগনিক বোসের ফোনের লোকেশন বিচারককে দিয়ে বলল, দ্যুতির মৃত্যুর দিন এই ফোনটা ওদের বাড়িতেই ছিল, 8:30 থেকে 12:30 পর্যন্ত। মীনা চ্যাটার্জিকে উইকনেস বক্সে ডেকে জিজ্ঞেস করলো, আপনার মেয়ের মৃত্যুর পর আপনি হঠাৎ বাড়ি সাজাতে ব্যস্ত হয়ে পড়লেন কেন? এরপর কতগুলো ফটো বিচারককে দেখিয়ে অচিন্ত বলল, দ্যুতি মারা যাবার আগে বাড়িতে এই টেবিলটা ছিল, আর মারা যাবার পর এই টেবিলটা এসেছে। মীনা দেবী বলল, 1 সপ্তাহ আগে ওই টেবিলটা ভেঙে গিয়েছিল, তাই এই টেবিলটা কেনা হয়েছে। এবার অচিন্ত সেই ফ্ল্যাটের জমাদার বিশুকে ডেকে নিল। বিশু বলল, দ্যুতি খুন হবার দিন আমি ভাঙা টেবিলটা সরিয়েছিলাম। ওই পুলিশ অফিসারও ওখানেই ছিলেন, আমি দেখেছিলাম বলেও ছিলাম, কিন্তু উনি বলেছিলেন ফেলে দে। এবার মীনা দেবীকে আবার কাঠগড়ায় বক্সে ডেকে অচিন্ত জিজ্ঞেস করলো, আপনার ছেলে এখন কোথায়? মীনা দেবী বলল, লন্ডনে। অচিন্ত বিচারককে বলল, কাল একজনকে পুলিশ ধরেছে সেই কনস্ট্রাকশন সাইট থেকে। এবার মীনা দেবীর ছেলে দেবাংশুকে কোর্টে আনা হলো। একেই কাল ওই কনস্ট্রাকশন সাইট থেকে ধরা হয়েছিল। অচিন্ত বলল, আমি চ্যাটার্জি পাড়ার একজন স্ত্রীওয়ালার কাছ থেকে খবর পেয়েছি দেবাংশু দ্যুতির মৃত্যুর সন্ধানে লন্ডন থেকে এখানে এসেছিল। এবার দেবাংশু কাঠগড়ায় এসে বলল, আমি সারপ্রাইজ দিতে এসেছিলাম কাউকে কিছু না বলেই। আমি এসে দেখেছিলাম যে মিস্টার বোস দ্যুতিকে ফোন করে। সাগনিশ বোস চিৎকার করে বলল, দেবাংশু মিথ্যা বলছে, আমার সাথে দ্যুতির একটা সম্পর্ক চলছিল ঠিকই, কিন্তু আমি দ্যুতিকে খুন করিনি। আমি কল্যাণী ছেড়ে চলে যাচ্ছিলাম বলে দ্যুতি আমাকে ডেকেছিল। সন্ধ্যায় আমি গিয়েছিলাম ওদের বাড়ি। হঠাৎ সেদিন দেবাংশু সেখানে চলে আসে আর আমাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। খুব রাগারাগি করছিল দেবাংশু, তাই আমি ওখান থেকে চলে যাই। আমি আর দ্যুতির মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল। অচিন্ত বিচারককে বলল, দ্যুতির শরীরে যে সিমেন্স পাওয়া গেছে সেটা রণজয়ের নয়, সাগনিশ বোসের। পোস্টমর্টম রিপোর্টে টেম্পার্ড করা হয়েছে। সাগনিশ সেদিন ওর বোনের সাথে দেখে ভীষণ রেগে গিয়েছিল দেবাংশু, এবং সাগনিশ বলে যাবার পর ওদের ভাই বোনের তুমুল ঝগড়া হয়। প্রচন্ড রেগে গিয়ে দেবাংশু দ্যুতিকে ধাক্কা মারে, আর দ্যুতি ওই কাচের টেবিলটায় গিয়ে পড়ে। ধারালো কাচের টুকরো দ্যুতির গলায় ঢুকে যায়, সেখানেই মারা যায় দ্যুতি। মীনা দেবীরা ফিরে এসে এসব দেখে নিজের ছেলেকে বাঁচাতে সমস্ত দোষ চাপিয়ে দেয় রণজয়ের উপর, যে এই ঘটনাগুলোর বিন্দু বিসর্গও কিচ্ছু জানে না। নিজের বোনের মতো দ্যুতিকে ভালোবাসে। রণজয়কে রাখি পরাতো দ্যুতি। সমস্ত কুনজর থেকে রণজয় ওকে রক্ষা করে, তাই রাজবীরের রণজয়ের উপর এত পরিমাণ রাগ। কাঠগড়ায় মীনা দেবী এসে বলল, দেবাংশু, সৌরভ ওরা নির্দোষ, ওরা কিচ্ছু করেনি, যা করার আমি করেছি। আমি মন্ত্রী লেভেলে হাত লাগিয়ে পোস্টমর্টম রিপোর্ট টেম্পার করেছি। আমি পুলিশদের টাকা খাইয়ে ভুল প্রমাণ দিতে বাধ্য করি, সবটাই আমার ছেলেকে বাঁচানোর জন্য। অচিন্ত বলল, আর রণজয়ের ছোট্ট মেয়েটার কথা আপনার মনে পড়ল না?
ওর এতদিনের বিশ্বাসের আপনারা এই দাম দিলেন? ওর সোনার সংসারটা ধ্বংস করে দিলেন প্ল্যান করে। অচিন্ত মহামান্য আদালতের কাছে দেবাংশু চ্যাটার্জি, মীনা দেবী এবং সৌরভ চ্যাটার্জির উপযুক্ত শাস্তি দাবি করে। বিচারক তৎক্ষণাৎ অপরাধীদের কাস্টডিতে নেওয়ার আদেশ দেয় এবং রণজয়কে সসম্মানে মুক্তি দেয়। অবশেষে নূপুরকে তার বাবা রণজয় আদর করে বুকে জড়িয়ে নেয় এবং এর সাথেই শেষ হয়ে যায় এই ডিবি অচিন্ত আইসের দ্বিতীয় সিজনের কাহিনী। পুরো সিজনটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।